স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। আজ 16ই অক্টোবর 2025 আর আপনারা দেখছেন এটাই রিয়েলিটিতে মিডল ইস্ট মর্নিং নিউজ। আজকের এই শোতে আপনাদের যা যা দেখাবো: ডোনাল্ড ট্রাম্প গাজায় আবার যুদ্ধ শুরু করার অনুমতি দেওয়ার ইঙ্গিত দিলেন। আমেরিকান সেনা হামাসকে অবিলম্বে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে আবু উবেদার বেঁচে থাকার খবরে সোশ্যাল মিডিয়া তোলপাড়। ওদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে বড়সড় তৎপরতা, ইরান দিল বড় বয়ান এবং সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আল সারা পুতিনের সাথে দেখা করে বাড়িয়ে দিলেন অক্সিজেন, যা আমেরিকা ও ইসরায়েলের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। চলুন সবার আগে গাজা থেকে কিছু বড় আপডেট আপনাদেরকে জানাই। আমেরিকার তত্ত্বাবধানে যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও ইসরায়েলি সেনার হামলা কিন্তু থেমে নেই এবং আরও কিছু মানুষের শহীদ হওয়ার খবরও এসেছে। রাষ্ট্রসংঘের বিভিন্ন সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ অপরাধের অভিযোগ তুলেছে। খান ইউনুসের একজন ফরেন্সিক অফিসার জানিয়েছেন যে ইসরায়েল থেকে ফেরত আসা ৪৫ জন ফিলিস্তিনি শহীদের লাশে অত্যাচার এবং গণহত্যার মতো চিহ্ন পাওয়া গিয়েছে। অন্যদিকে গতকাল রাতে হামাস আরও ২ জন বন্দির লাশ ইসরায়েলের হাতে তুলে দিয়েছে। এছাড়াও রাষ্ট্রসংঘ ইসরায়েলের কাছে গাজার স্থল সীমান্ত অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়েছে, যাতে জল, খাবার এবং ওষুধের মতো জরুরি ত্রাণ সামগ্রী সেই সমস্ত মানুষের কাছে পৌঁছানো যায় যারা এখনও গাজাকে নতুন করে গড়ে তোলার অপেক্ষায় দিন গুনছেন। দর্শক, এবার আজকের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবরে আসা যাক। ডোনাল্ড ট্রাম্প একদিকে শান্তির দূত হতে চান, আবার অন্যদিকে গাজায় নতুন করে যুদ্ধ শুরু করার পক্ষে ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের এটা কি ধরনের দ্বিচারিতা? শান্তির কথা বলা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এক নতুন বয়ান দিয়েছেন। তিনি বলেছেন, যদি হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী পূরণ না করে তাহলে তিনি অর্থাৎ ট্রাম্প ইসরায়েলকে আবার যুদ্ধ শুরু করার অনুমতি দিয়ে দিতে পারেন। বুধবার রাতে সিএনএনকে ফোনে কথা বলার সময় ট্রাম্প বলেন, যদি হামাস চুক্তির দায়িত্ব পালন না করে তাহলে ইসরায়েলি সেনা গাজায় আবার অভিযান শুরু করতে পারে। দর্শক, এটা তো নেতানিয়াহুকে দেওয়া একটা খোলাখুলি ইঙ্গিত ট্রাম্পের, তাই না? যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে যদি হামাস অস্ত্র জমা না দেয় তাহলে কি হবে, ট্রাম্প উত্তর দেন, আমি এটা নিয়ে ভাবছি, হয়তো ইসরায়েল আবার ফিরে আসবে, শুধু আমার একটা শব্দের অপেক্ষা। ইসরায়েল যদি চায় তাহলে ওদের ধুলোয় মিশিয়ে দিতে পারে এবং তারা এটা করার জন্য প্রস্তুত। ট্রাম্প এটাও বলেন যে এতদিন তিনি ইসরায়েলি সেনা এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে থামিয়ে রেখেছিলেন। ট্রাম্প বলেন, আমাকে নেতানিয়াহুর সাথে এই বিষয় নিয়ে ঝগড়াও করতে হয়েছে, কিন্তু এখন পরিস্থিতি পরিষ্কার। যদি হামাস পিছিয়ে না আসে তাহলে সব কিছু খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে। দর্শক, এটা স্পষ্ট যে এটা আবার যুদ্ধ শুরু করার একটা ঘোষণা, একটা গোপন ঘোষণা। আর এখন তো হামাসের হাতে দর কষাকষির জন্য একজনও বন্দী বেঁচে নেই। তাহলে এটা কি গাজার সাধারণ নিরীহ মানুষদের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা নয়? আপনি হামাসকে যেভাবেই হোক রাজি করান, ওদের অস্ত্র ত্যাগ করান, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি যুদ্ধ আবার শুরু হয় তাহলে তার শিকার কে হবে? গাজার সাধারণ মানুষ। এখন প্রশ্ন এটাই দর্শক, যে ট্রাম্প শান্তির দূত সাজতে চান, নোবেল পুরস্কারও পেতে চেয়েছিলেন কিন্তু পাননি, অথচ তার কথায় আজ যুদ্ধের হাওয়াকে উস্কে দিচ্ছে। তার কথাই, ইনি কেমন শান্তির দূত? একদিকে তিনি বলছেন গাজায় শান্তি ফিরে আসুক, আর অন্যদিকে ইসরায়েলকে আবার শেষ করে দাও এরকম অনুমতি দেওয়ার কথা বলছেন। তিনি বলছেন, আমি ইসরায়েলকে থামিয়ে রেখেছিলাম, কিন্তু এখন তিনি নিজেই সেই ইসরায়েলকে যুদ্ধের দিকে ফিরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। যদি এভাবেই শান্তি প্রতিষ্ঠা করা হয় তাহলে এই রক্তে ভেজা মাটিতে শান্তির ফসল কি করে ফলবে? আজ সারা বিশ্ব দেখছে ট্রাম্প কি শান্তির পতাকা নিয়ে এসেছেন গাজাতে, নাকি যুদ্ধের ঘোষণাপত্র? সারা বিশ্ব তাকিয়ে দেখছে। এদিকে মার্কিন সেনা কমান্ডার এবং সেন্টকম অর্থাৎ সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার
হামাসের কাছে একটি বড় দাবি রেখেছেন। তিনি বলেছেন হামাসকে অবিলম্বে অস্ত্র ফেলে দিতে হবে এবং সমস্ত হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করতে হবে। তার মতে আসল সমস্যাটাই হলো হামাসের হাতে অস্ত্র থাকা। দর্শক, কুপারের এই বক্তব্যটি এমন এক সময়ে এসেছে যখন গাজা থেকে খবর পাওয়া যাচ্ছে যে হামাসের যোদ্ধারা বেশ কিছু ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের উপর অভিযোগ ছিল যে তারা ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করছিল বা ইসরায়েলপন্থী গোষ্ঠীর সদস্য ছিল। কুপার আরও বলেছেন যে এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার জন্য এটি একটি ঐতিহাসিক সুযোগ। তার মতে হামাসের উচিত ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা মেনে নিয়ে সম্পূর্ণভাবে নিরস্ত্র হওয়া, অর্থাৎ নিজেদের সমস্ত অস্ত্র সমর্পণ করা। কুপার এও দাবি করেছেন যে আমেরিকা তাদের উদ্বেগের কথা মধ্যস্থকারী দেশ যেমন কাতার, মিশর এবং তুরস্কের কাছে পৌঁছে দিয়েছেন। তিনি বলেছেন গাজার নিরীহ মানুষদের সুরক্ষার জন্য একসঙ্গে কাজ করতে আমরা সবাই রাজি হয়েছি। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। কুপার যখন সুরক্ষার কথা বলছেন তখন আপনারা কি ট্রাম্পের সেই বয়ান মনে পড়ছে না আপনাদের, যেখানে তিনি বলছেন যে যুদ্ধ আবার শুরু হবে? তাহলে ব্যাপারটা কি বলুন তো? একজন বলছেন যুদ্ধ আবার শুরু হবে, আর অন্যজন বলছেন সাধারণ মানুষকে সুরক্ষা দেয়া হবে। একজন বলছেন শান্তির কথা, আর একজন যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন। এ কেমন ধাঁধা শুরু হলো গাজাকে নিয়ে? এবার চলুন হামাসের বক্তব্যটা শোনা যাক। হামাস জানিয়েছে যে তাদের পক্ষে যতজন ইসরায়েলি বন্দির মৃতদেহ উদ্ধার করা সম্ভব ছিল তারা সবকটি হস্তান্তর করেছে। গতকাল বুধবার রাত পর্যন্ত নিহত 28 জন ইসরায়েলি বন্দীদের মধ্যে মোট 9 জন বন্দির মৃতদেহ এখনও পর্যন্ত হস্তান্তর করা হয়েছে। হামাসের আল কাসাম ব্রিগেড তাদের বিবৃতিতে বলেছে যে চুক্তি অনুযায়ী তাদের কাছে যতজন জীবিত ইসরায়েলি বন্দী ছিল তাদের প্রত্যেককে মুক্তি দেওয়া হয়েছে এবং যতগুলো মৃতদেহ খুঁজে পাওয়া সম্ভব হয়েছে সেগুলোও হস্তান্তর করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে বাকি মৃতদেহগুলো খুঁজে বের করার জন্য বিশেষ যন্ত্রপাতি এবং ব্যাপক প্রচেষ্টার প্রয়োজন, আর এর জন্য সময় লাগবে, কারণ সেই বন্দীদের দেহ এখনও গাজার ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। হামাসের বক্তব্য তাদের কাছে সেই ধ্বংসস্তূপ সরানোর মতো যন্ত্রপাতিও নেই, আবার সঠিক জায়গাও নেই। প্রসঙ্গগত এখানে বলে রাখি, আমেরিকার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী সোমবার থেকে হামাস 20 জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে এবং এর সাথে তাদের কাছে থাকা সমস্ত জীবিত বন্দীকে মুক্তি দেওয়া সম্পন্ন হয়ে গিয়েছে। আর এর বিনিময়ে ইসরায়েলের জেল থেকে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকেও মুক্তি দেওয়া হয়েছে। দর্শক, এবার সেই খবরে আসা যাক যা নিয়ে আপনারা অনেকেই মাঝে মধ্যেই প্রশ্ন করেন। আপনারা অনেকেই আবু উবেদা সম্পর্কে জানতে চান। দেখুন, গতকাল সোশ্যাল মিডিয়া এবং আরব নিউজ নেটওয়ার্কগুলোতে একটা খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। খবরটা হলো হামাসের আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবেদা জীবিত আছেন। আল কাসাম ব্রিগেডের একজন নেতার উদ্ধৃতি দিয়ে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে আবু উবেদা শত্রুপক্ষের হামলায় মারা যাননি, তবে তিনি গুরুতরভাবে আহত হয়েছিলেন। চিকিৎসার পর তার অবস্থা এখন আগের থেকে ভালো এবং তিনি এখন সুস্থ আছেন। তবে একটি কথা মনে রাখতে হবে, এই দাবির সত্যতা কিন্তু কোনো স্বাধীন সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। এখানে আপনাদের মনে করিয়ে দিই, ইসরায়েল এই বছরের 31শে আগস্ট দাবি করেছিল যে একটি বিমান হামলায় আবু উবেদা নিহত হয়েছে। তারপর থেকে তার কোনো ভিডিও বা অডিও বার্তা সামনে আসেনি। এই 3টি স্ক্রিনশট যা আমি আপনাদের দেখাচ্ছি, বিভিন্ন এক্স হ্যান্ডেল থেকে এই একই দাবি করা হচ্ছে যে আবু উবেদা জীবিত। এখন এই নতুন দাবি সামনে আসার পর গাজায় সর্বত্র আলোচনা এবং প্রশ্ন উঠছে যে আবু উবেদা কি সত্যি জীবিত, নাকি এটা শুধুমাত্র হামাসের যোদ্ধাদের মনোবল বাড়ানোর একটা প্রচেষ্টা মাত্র। এদিকে পরবর্তী খবর হলো, তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোগান বুধবার জানিয়েছেন যে গাজা নিয়ে যে শান্তি ঘোষণা হয়েছে তার দেশ সেটা পুরোপুরি মেনে চলবে। আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর একটি প্রেস কনফারেন্সে এরদোয়ান বলেন, আমরা এই পরিকল্পনার প্রতিটি শর্ত শেষ পর্যন্ত পালন করব।
তিনি আরও বলেন, আমার বিশ্বাস আমেরিকা, মিশর এবং কাতারও এই একই পথে চলবে। এরদোয়ানের কথায় তুরস্ক চাইছে গাজায় যুদ্ধবিরতির পর শান্তির পথ যেন আরও মজবুত হয় এবং মানবিক সাহায্য পাঠানোর ক্ষেত্রে কোনো বাধা না আসে। দর্শক, এবার কথা বলা যাক ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনকে নিয়ে। তিনি বলেছেন, ইসরায়েলকে এটা মেনে নিতেই হবে যে গাজায় শান্তি তখনই সম্ভব যখন ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ নিয়ে আসল অধিকার পাবে, অর্থাৎ তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবে। আল আরেবিয়া ইংলিশকে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বরিস জনসন বলেন যে ইসরায়েল এবং তার সরকারকে বুঝতে হবে যে এটি এমন একটি শান্তি প্রক্রিয়ার শুরু যা তখনই সম্পূর্ণ হবে যখন ফিলিস্তিনিরা তাদের নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবে। তবে তিনি ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের তত্ত্বাবধানে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে একটি অর্থহীন এবং ফাঁপা পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। আসলে এটাই তো রাজনীতি, দুজনেই একে অপরের বিরোধী, তাই একজন আরেকজনের কাজের প্রশংসা করবে এটা তো আশা করা যায় না। দর্শক, এবার আসা যাক ইরানের খবরে। ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি বড় ঘোষণা করেছে। এখন থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি সে দেশের সংসদের সিদ্ধান্ত অনুযায়ী চলবে। অন্য কোনো দেশের সঙ্গে আলোচনা করে বা কাউকে আগাম কিছু জানিয়ে এটি চালানো হবে না। ইরান স্পষ্ট করে দিয়েছে যে তাদের পারমাণবিক সহযোগিতা এখন থেকে ইরানের সংসদের আইন মেনেই হবে। ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে আমাদের সহযোগিতা সংসদের আইনের আওতায় থাকবে। ইসলামি আরও স্পষ্ট করেছেন যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এই পুরো প্রক্রিয়ার উপর নজর রাখবে এবং রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। তিনি আইএই এর সমালোচনা করে বলেন যে এই সংস্থাটি ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকা ও ইসরায়েলের হামলার নিন্দা পর্যন্ত করেনি। এটি তাদের আইনি দায়িত্বের প্রতি অবহেলা দেখায়। এমন সংস্থাকে আমরা কেন তথ্য দেব? এখন থেকে আমরা সংসদকেই সব জানাবো এবং সংসদই আমাদের জানাবে যে কি করতে হবে। দর্শক, এবার একটি বড় খবর সিরিয়া থেকে। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা রাশিয়ার সঙ্গে পুরনো সমস্ত চুক্তি বহাল রাখার কথা ঘোষণা করেছেন। এই ঘোষণা রাশিয়ার জন্য অক্সিজেনের মতো এবং আমেরিকা ও ইসরায়েলের জন্য এটি একটি বড় উদ্বেগের কারণ। এটি একটি বিশাল রাজনৈতিক পরিবর্তন এবং সিরিয়ার মাটিতে রাশিয়ার জন্য এটি একটি বড় স্বস্তির খবর। এই ঘোষণাটি এমন সময়ে করা হয়েছে যখন আল শারা তার শত্রু বাশার আল আসাদের বন্ধু পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়ায় পৌঁছেছেন। সুতরাং ভাবুন, বাশার আল আসাদও কিন্তু এই মুহূর্তে রাশিয়াতেই রয়েছেন। কি অবাক করা ব্যাপার, তাই না? বুধবার ক্রিমিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় আহমেদ আল শারা বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং স্বার্থ রয়েছে। আগে যে সমস্ত চুক্তি করা হয়েছিল আমরা সেগুলোর সবকটি সম্মান করব। অর্থাৎ বাশার আল আসাদের সময়ে করা চুক্তিগুলো সবই এখনও বহাল থাকবে। আর এই বয়ানটিকে সিরিয়ায় থাকা রাশিয়ার দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত হিসাবে দেখা হচ্ছে। পুতিন আল শারার প্রশংসা করেছেন। তিনি সিরিয়ার সাম্প্রতিক নির্বাচন প্রক্রিয়ার জন্য আল শারাকে অভিনন্দন জানান এবং বলেন যে দুই দেশ সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করার জন্য একসঙ্গে কাজ করবে। সুতরাং দর্শক, কি অদ্ভুত, তাই না? রাজনীতিতে কে যখন কার শত্রু থেকে বন্ধু হয়ে যায় আর বন্ধু কখন শত্রু হয়ে যায় তা বলা মুশকিল। তো দর্শক, আপাতত এই খবরগুলোর সঙ্গেই আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি খবরগুলো আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।